আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। প্রিয় দর্শক, রাশিয়া কি পৃথিবীকে বড় কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে? পৃথিবীর গণমাধ্যমগুলো বলছে রাশিয়া যে কোনো সময় পারমাণবিক অ্যাটাক চালাতে পারে। কোন দেশে, কেন, কি কারণে, কি করবে আমেরিকা? অন্যদিকে এবার চীন, ইরান যৌথভাবে মাঠে নামছে আমেরিকার বিরুদ্ধে। বড় রকম বেকায়দায় পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে আলোচনায় ফেরাতে তাড়াহুড়ার কোনো কারণে ইরান সময় নিয়ে অপেক্ষা করতে পারবে। এছাড়া আরো রয়েছে আন্তর্জাতিক বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর। প্রিয় দর্শক, ইরানকে আলোচনায় ফেরাতে কোনো তাড়াহুড়া নেই বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গণমাধ্যমটিকে বলেন, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের শুরু করা সংঘাত নিরসনে ইরান কবে আলোচনার টেবিলে ফিরবে সে বিষয়ে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ট্রাম্প বলেন, আমার কোনো সময়সূচি নেই, একদমই নেই। আমার কোনো তাড়াহুড়াও নেই, আমার আদৌ কোনো সময়সূচি নেই। বুঝতে পারছেন কে বলছে? ট্রাম্প। বুধবার আল জাজিরার এক সাংবাদিককে ট্রাম্প কথা বলেন। এর আগে ইরানকে আলোচনায় ফিরতে তিনি কতটা সময় দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথাগুলো বলেন। তিনি বলেন, আমরা বিশাল ব্যবধানে জিতে গেছি, তাদের দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি হয়েছে, তাদের অর্থনীতি ভেঙে পড়ছে, তারা নিজেদের জনগণের সঙ্গে খুব খারাপ আচরণ করছে, তারা বহু বিক্ষোভকারীকে হত্যা করছে। কে বলছে? ট্রাম্প ইরানকে নিয়ে। আমার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যা যা করার দরকার তাই করব। সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক পদক্ষেপ বেশি কার্যকর কিনা জানতে চাইলে ট্রাম্প আল জাজিরাকে বলেন, আমি মনে করি দুটোই কার্যকর। এই শুক্রবারে ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ শুরু হওয়ার 6 মাস পূর্ণ হবে। এই মন্তব্যগুলো মার্কিন প্রেসিডেন্টের পূর্ববর্তী বক্তব্য থেকে ভিন্ন। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর ট্রাম্প বারবার এই সংঘাতের দায়িত্বকে খাটো করে দেখেছিলেন এবং এক পর্যায়ে বলেছিলেন যে এটি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু আজ সেই 28 ফেব্রুয়ারি থেকে আজ ধরেন কয় তারিখ? আজ 26 তারিখ আগস্টের। কি হয়েছে? ইরানকে পরাজিত করতে পেরেছে? পারেনি। বরং আমেরিকা একটার পর একটা নতুন নতুন সংস্করণ যোগ করছে। গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি 60 দিন মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, যার আওতায় হরমুজ প্রণালী দিয়ে যান চলাচল, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলার উপর নিয়ে আলোচনা শুরুর মতো বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত ছিল। একটা বিষয় আমরা এইটুকু স্পষ্ট হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করছেন, প্রতিটি এক্সপেরিমেন্টে তিনি হারছেন, আর হারছেন বলেই তিনি নিজেকে জয়ী করছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমরা জিতে গেছি। আদৌ কি তিনি জিতে গেছেন? তিনি জিতে গেলে তার বক্তব্য এই ধরনের হতো না। পাশাপাশি ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন, ওমানের সঙ্গে একটি অস্থায়ী ট্রানজিট চুক্তি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রয়েছে কারণ আমেরিকা এখানে আমাদের সাথে প্রতারণা করেছে। এটা হলো তাদের বক্তব্য। দর্শক, পাকিস্তানে একটা দুর্ঘটনার খবর আছে, একটু আমরা আপনাদের দিতে চাই। আজ বুধবার সকাল 6:30টায় 46 বছর বয়সী আরিফ রানা একটি ফোন পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন। আল জাজিরার একটি রিপোর্ট। তিনি বলছেন, আরিফ রানা ইসলামাবাদের বৃহত্তম সরকারি হাসপাতালে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর প্রসূতি বিভাগের বাইরে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ করে তিনি জানতে পারেন যে
তার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে এবং তাকে হাসপাতাল জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরবর্তী তিনি সেখানে যান এবং তিনি জানতে পারেন সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডে হাসপাতালের ভিতর 14 জন নবজাতকের মৃত্যু হয়েছে। এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। পাকিস্তানে এরকম ঘটনা একটার পর একটা ঘটছে এবং গতকালকেও আমরা দেখেছি যে এরকম কিছু দুর্ঘটনায় অনেকের প্রাণহানির খবর পাওয়া গেছে। খুবই দুঃখজনক একটি ঘটনা পাকিস্তানের। আর অন্যদিকে চীনের একটি ঘটনা পাওয়া গেছে। চীন এবং নেপালে, দক্ষিণ চীনের তিব্বত অঞ্চল সীমান্তবর্তী উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। এতে প্রায় 100 জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি দেখে ফেলেছেন ইতিমধ্যে। সেখানে আমরা দেখেছি যে পাহাড়ি ঢল ভয়ঙ্কর গতিতে কিয়ামত বা পৃথিবীর ধ্বংসের যে মুভিগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, তার সেই কাল্পনিক দৃশ্যকে হার মানিয়েছে এই দৃশ্যগুলো। ভয়াবহভাবে পানির গতি, মানুষ দৌড়ে পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না। এত স্পিডে পানি এসে ব্রিজ, বাড়িঘর, গাড়ি ঘোড়া যা আছে সব নিয়ে চলে গেছে। মানে একটা কিয়ামতের লক্ষণ বা কিয়ামত কেমন হতে পারে তার একটা নজির যেন আজ নেপাল এবং চীন দেখল। মানে কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করা যায়। এই দৃশ্যগুলো আমি আজকে সোশ্যাল মিডিয়া দেখে সত্যিকার অর্থে আমি অবাক হয়ে গেছি যে আসলে কিয়ামত আসলে মানুষ কেউ ছুটে পালাতে পারবে, কেউ বাঁচতে পারবে? কোনো সুযোগ নেই। বলা হচ্ছে ভোটেকুশি নদীতে আকস্মিক ভয়াবহ বন্যায় জিরং বন্দরের কাছে ভূমিধসে 57 জনের মৃত্যু হয়েছে একসাথে। চীন দক্ষিণাঞ্চলীয় তিব্বত অঞ্চলে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আরো 265 জন এখনো নিখোঁজ রয়েছে। বিভিন্ন কর্মকর্তাদের মতে নেপাল চীন সীমান্তের বিধ্বংসী আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 100-র উপরে চলে যাচ্ছে ক্রমান্বয়ে। আমি ফুটেজটা দেখাতে পারলে ভালো হতো, তারপর আমি দেখাতে চাচ্ছি না। এই দৃশ্যগুলো আসলে খুব ভয়ঙ্কর লাগে। দর্শক, আসি আমরা এবার মূল খবরে। রাশিয়ায় হঠাৎ করে সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান। প্রথমে এই বিষয়টিকে গোপন রাখা হয়েছে। রাশিয়াতে মার্কিন যে এম্বাসি, হঠাৎ করে সেখানে মার্কিন পতাকা উড্ডয়ন করা হলো। প্রথমে বলা হলো একটা যুদ্ধ বিমান বা একটা বিমান এসছে রাশিয়াতে মার্কিন। কেন, কি কারণে জানা যায়নি। পরবর্তী আস্তে আস্তে পৃথিবীর বহু গণমাধ্যম সেটাকে প্রকাশ করেছে, যদিও আমি আজকে সন্ধ্যা 6টা লাইভে সেটা ডিটেলস বলেছি। বিষয়টা হলো রাশিয়া কি শত্রুর উপর কোন নিউক্লিয়ার অ্যাটাক চালাতে যাচ্ছে, যেটার জন্য আমেরিকা হন্তদন্ত হয়ে সিআইএ প্রধানকে রাশিয়া পাঠিয়েছেন। পৃথিবীর বড় বড় গণমাধ্যম বলছে যে রাশিয়া ইউক্রেন ইস্যুতে একটা বড় অ্যাডভেঞ্চারে যাচ্ছে। একদিকে ইউক্রেনকে প্রতি মুহূর্তে পশ্চিমা দুনিয়া অস্ত্র দিচ্ছে বলে ইউক্রেন এখনো টিকে আছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেনে বিজয় ছিনিয়ে নিতে পারছেন না। কারণ আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান থেকে শুরু করে বহু ইউরোপীয় দেশ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করছে। একদিকে ইউক্রেনের ভেতরে প্রায় ধ্বংস হয়ে গেছে সব, কিন্তু জেলেনস্কি আমেরিকার মদত পেয়ে বা পশ্চিমা দুনিয়ার মদত পেয়ে যুদ্ধটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। পাশাপাশি রাশিয়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। বিভিন্ন অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থানে ইউক্রেন আক্রমণ করে যাচ্ছে। এবার যুক্তরাজ্য ইউক্রেনকে ভয়াবহ কিছু মিসাইল সহ আধুনিক কিছু অস্ত্র পৌঁছে দিচ্ছে। এই খবরের পর ব্যাপক চেতে গেছে রাশিয়া, এবং রাশিয়া ইউক্রেন বা যুক্তরাজ্য বা নেটোর কোনো দেশের উপর নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারে এই প্রস্তুতির খবর গোয়েন্দা মারফত জেনে গেছে আমেরিকা। আর সেই সূত্রেই আমেরিকার গোয়েন্দা প্রধান স্বয়ং রাশিয়া সফরে চলে গেছে এবং এই বিষয়গুলো হয়তো আমেরিকার কোনো বার্তা পৌঁছে দিয়েছে। তবে সন্ধ্যা 6টার লাইভে যেটা আমি বলেছিলাম, কিছু গণমাধ্যম বলছে রাশিয়াকে নিউক্লিয়ার অ্যাটাক থামাতে এবং ইউক্রেন হামলা বন্ধে
ট্রাম্পের কিছু প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন গোয়েন্দা প্রধান। এ সময় রাশিয়ার ভ্লাদিমির পুতিন স্পষ্ট বলেছে, যদি যুক্তরাজ্য ইউক্রেনকে সাহায্য অব্যাহত রাখে, তাহলে এবার ন্যাটোভুক্ত দেশের উপর রাশিয়া হামলা করতে যাচ্ছে। তাদের মিসাইল এবং নিউক্লিয়ার ওয়ারহেড প্রস্তুত আছে। তো এই বিষয়ে সিআই প্রধান তাদের বক্তব্য তুলে ধরেছেন এভাবে, যদি রাশিয়া ন্যাটোর কোনো দেশে আক্রমণ করে, সেক্ষেত্রে আমেরিকা এই যুদ্ধে নেমে পড়বে। তো এই ন্যাটোর আমেরিকার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাশিয়াও তাদের জবাব দিয়েছে যে রাশিয়া পুরোদমে এই যুদ্ধে শরিক হতে প্রস্তুত, কারণ এই দেশগুলো ইউক্রেনকে সাহায্য করে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। এখন আমরা বলতে পারি যে কোনো সময় ইউক্রেনের রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারে। পাশাপাশি যারা তাকে সাহায্য করছে, যুক্তরাজ্য সহ বাকি যে দেশগুলো, তাদের উপর রাশিয়া যে কোনো সময় নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারে। অর্থাৎ পৃথিবী হিরোশিমা নাগাসাকির পর আবার কোনো নিউক্লিয়ার অ্যাটাক দেখতে যাচ্ছে, এমন সম্ভাবনার কথা বলছে অনেকে। আশা করি আমেরিকা এবং রাশিয়ার যে আলোচনাটি হয়েছে সিআই প্রদানের মাধ্যমে, এখান থেকে পৃথিবীকে শান্ত রাখার কোনো চেষ্টা করা হচ্ছে। আর আমেরিকা ইউক্রেনের যুদ্ধটাকে জিয়ে রেখে আমার মনে হয় না ইউক্রেনীদেরকে হত্যাযোগ্য বা ইউক্রেনকে ধ্বংস ছাড়া কিছু পেয়েছে। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, চীন প্রকাশ্যে এবার ইরানকে সমর্থন দিয়ে বলছে যে ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো আমেরিকা দিয়েছে, এর একটাও চীন মানবে না। চীন ডাইরেক্ট বলছে আমেরিকা যেন চীনের ব্যাপারে নাক না গলায়। এটা চীনের নিজস্ব কূটনীতি বা বাণিজ্যিক সম্পর্ক। এবং বলা হচ্ছে, চীন বলছে যদি প্রয়োজন হয়, আমেরিকা যদি আমাদের অর্থনৈতিক বা বাণিজ্যিক এই সম্পর্কে কোনো বড় বাধা সৃষ্টি করে, তাহলে শুধু আমেরিকার সাথে আমাদের বাণিজ্যিক বা অর্থনৈতিক লড়াই হবে না, এটা যুদ্ধে অর্থাৎ সামরিক ক্ষেত্রে চলে যেতে পারে। চীনের এই বক্তব্যটি আমেরিকাকে ভিন্ন বার্তা দিয়েছে। অর্থাৎ চীন বোঝাতে চেয়েছে, কারণ আপনারা জানেন যে ইরানের যে জ্বালানি তেল বা গ্যাস, তো তেলের প্রায় 80% ক্রেতা হলো চীন, এবং ইরান যে এখনো টিকে আছে তেল বিক্রি করে চীনের বাজারে, কারণ পৃথিবীর বাকি দেশগুলো ইরান থেকে প্রকাশ্যে তেল নিতে পারছে না, কারণ আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তো আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করার শক্তি কি বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, বা আমাদের এই দরিদ্র দেশগুলোর আছে? নেই। আজকে যদি বাংলাদেশ ইরান থেকে তেল কিনতে যায়, 2 মাসের মধ্যে তারেক রহমান সরকারকে ফেলে দেবে আমেরিকা, কোনো রেজিম চেঞ্জ ঘটিয়ে। পাকিস্তানে যেমন ইমরান খানকে সরিয়ে দিয়েছে রাশিয়ার সফরের কারণে, কারণ আমরা দুর্বল ইমানের মুসলিম দেশ। আমরা নিজেকে যদিও মুসলিম দাবি করি, কিন্তু আমরা দুর্বল। আমাদের জন্য কারা উপযোগী, কারা দেশপ্রেমিক, আমাদের জন্য কারা কোন শাসক প্রয়োজন, এটা আমরা বুঝি না। আর বুঝি না বলি 54-55 বছর ধরে আমরা নিজের পেছনে বাঁশ নিজেরাই ঢুকাচ্ছি। নো টেনশন, ঢুকাতে থাকি আমরা, সমস্যা নাই, আমাদের অনেক বাঁশ গাছ আছে। তো চীন বলছে যে ইরানকে তারা ছেড়ে যাবে না, এবং ইরানের সাথে চীনের যে সম্পর্কগুলো আছে প্রত্যেকটি তারা অক্ষুণ্ণ রাখবে। আমেরিকার এই নিষেধাজ্ঞায় চীনের কিচ্ছু যায় আসে না। চীন আমেরিকার কোনো নির্দেশনা মানবে না। যদি আমেরিকা চীনের উপর কোনো খড়গহস্ত করতে চায় বা কোনো রকম অ্যাডভেঞ্চার করে, বা চীনের উপর কোনো বাণিজ্যিক অতিমাত্রায় কোনো চাপ প্রয়োগ করতে চায়, তাহলে চীন প্রয়োজনে শুধু বাণিজ্যিক না, সামরিক ক্ষেত্রে এটার জবাব দেবে। আমেরিকা আসলে কি পাচ্ছে? যেটা দিয়ে শুরু করলাম, ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটি দিলেন তার তাড়াহুড়া নেই। মূলত ডোনাল্ড ট্রাম্প তার মধ্যবর্তী নির্বাচনটা পার করতে চান একটা বিজয়ের মধ্য দিয়ে। আর ইরান চাইছে ট্রাম্পকে পরাজিত করার জন্য এই লড়াইটাকে বা এই টেনশনটাকে, এই কনফ্লিক্টটাকে টেনে নেবে মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত। ইরান সাফ বলে দিয়েছে, মার্কিন ট্রেজারি দপ্তরের যে সিদ্ধান্ত, এতে ইরানে কিচ্ছু যায় আসে না। ইরানে কয়েক যুগ ধরে যে স্যাংশন বা নিষেধাজ্ঞাগুলো আছে, এটা ইরান তার জনগণকে নিয়ে পার করেছে, এবং ইরান বলছে তার দেশের মধ্যে কোনো অর্থনৈতিক সমস্যা নেই, তাদের বেতন ভাতা সবকিছু ঠিক আছে। এবং এটিও বলা হচ্ছে
যে ইরান 1150 কোটি মার্কিন ডলারের অপরিশোধিত তেল বিক্রি করছে শুধু যুদ্ধের মধ্যে। আর যুদ্ধ ছাড়া $650 কোটি তেল বিক্রি হয়েছে। শুধু এই সময়টি এই তেলের হিসাবটা দিয়েছে, পাশাপাশি আরো আছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার আছে, যখনই ইরানের উপর স্যাংশন আসে তখন ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং তুরস্ক সহ আরো কিছু দেশ কিছু কৌশলে ব্যাটিং করে। ব্যাটিংটা কিরকম? ধরেন পাকিস্তান ইরান থেকে তেল নেয় চোরাই পথে, যেটা আমেরিকাকে বলে না, চোরাই পথ এটাকে বলে। সরকার নেয় না, এটা এমন ভাবে নেয়, বলে যে চোরাই পথ। যেমন বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতের থেকে ইয়া বা ফেন্সিডিল ঢোকে না, তো ভারত তো আমাদের ভালো কিছু দেয় না, আমাদের বিষ দেয় যে আমাদের যুব সমাজ খেয়ে মরে যাক। তো ওরা কি করে, পাকিস্তান তুরস্ক তারা ইরানের এই প্রোডাক্টগুলোকে তাদের সীমান্ত বিভিন্ন কারখানায় নিয়ে জমা করে তাদের লেভেল লাগিয়ে বিশ্ববাজারে ছড়িয়ে দেয়, যাতে ইরান অর্থনৈতিকভাবে শেষ হয়ে না যায়, ইরানের মতো একটা সভ্যতা যেন ধ্বংস না হয়। মুসলিম রাষ্ট্র হিসেবে এই কাজগুলো পাকিস্তান, তুরস্ক বা আরো প্রতিবেশী মুসলিম দেশগুলো করে থাকে। তুরস্ক কি করে, তুরস্কের সাথে বিশাল সীমান্ত আছে চীনের। ইরানের প্রোডাক্ট গুলোকে তাদের দেশে নিয়ে যায়, তাদের দেশে যেগুলো মানসম্পন্ন প্রোডাক্ট নিয়ে সেখানে তুর্কি ব্যবসায়ীরা তুরস্কের নামে লেবেল তৈরি করে বিশ্ববাজারে তুর্কি ব্র্যান্ড হিসেবে ছড়িয়ে দেয়। মাঝখান থেকে লাভ হয় তুরস্কের, মাঝখান থেকে লাভ হয় ইরানের, কারণ ইরান তার পণ্যগুলো তৈরি করে পচাচ্ছে না, এগুলো বিশ্ববাজারে ঠিকই বিক্রি করছে এই দেশগুলোর মাধ্যমে। তো আপনি এরদোয়ানকে গালি দিবেন? এরদোয়ান কত মুসলিম রাষ্ট্রকে এইভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে বাঁচায় জানেন? তাকে নিয়ে অনেকে অনেক কথা বলে, তার ব্যাপারে যারা স্টাডি করে তারা জানে তিনি কি করেন। এই যে মক্কা প্যাক্ট কি আসলে কেন? এরদোয়ানের চেষ্টা এখানে অনেকগুলো মুসলিম রাষ্ট্রকে নিয়ে আসবেন, যাতে করে কখনো ইসরায়েল, কখনো ভারত বা কোনো নিকট শক্তিশালী দেশ মুসলিম শাসন ব্যবস্থার উপর হামলা করতে না পারে, যাতে ইসরায়েলের মতো দেশ, ভারতের মতো দেশ কোনো থাবা বসাতে না পারে। এটা তবে এখন তো শুরু, এটা একটা সময় বড় ফ্যাক্টর হবে। অনেকে বলেন মুসলিম ন্যাটো, যেটাই বলেন না কেন, কিছু একটা হবে আশা করা যাচ্ছে। বাট এখন তো শুরু, এটাকে একটা সময় নিতে হবে, অনেক পরিকল্পনা সংযোজন বিয়োজন হবে। তবে আমরা আশা করব বাংলাদেশ এই মক্কা প্যাক্টে যোগ দিবে, অর্থাৎ মক্কা চুক্তিতে বাংলাদেশ আসবে। এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের প্রতিবেশী দেশটা বাংলাদেশকে যে কোনো সময় থাবা বসাতে পারে। যদি আমাদের প্রতিবেশী দেশটি বুঝতে পারে যে এই বর্তমান সরকার বা তারেক রহমান সরকার তাদের কথা শুনবে না, তাহলে তারা যে কোনো সময় হঠাৎ কোন এক রাতের অন্ধকারে আক্রমণ করে বসতে পারে। এটি তাদের গণমাধ্যমেই দাবি করছে এরকম কিছু করা উচিত, বলা উচিত, করা উচিত। কারণ বাংলাদেশের চারদিকে সাগর, আর ভারত আমাদের প্রতিবেশী ল্যান্ড বর্ডার দিয়ে কোনো বন্ধু রাষ্ট্র নেই। আমাদেরকে সাহায্য করার জন্য চীন বা পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ না, তারা অনেক দূরে আছে কি ভারত আর বঙ্গোপসাগর। তো এই মুহূর্তে চুক্তি করলে সেই সব দেশের বেজ আমাদের দেশে আসতে পারে, তুর্কি পাকিস্তানের বেজ আমাদের দেশে আসতেই পারে। আমরা আমাদের নিরাপত্তার জন্য, যেমন তুরস্কের বেজ কোথায় আছে, সিরিয়াতে আছে, কুয়েতে আছে, দুঃখিত কাতারে আছে, আজারবাইজানে আছে, এরকম কয়েকটা দেশে আছে। তো বাংলাদেশের সাথে চুক্তির পর বাংলাদেশ যদি তুরস্ক বা পাকিস্তানের কোনো বেজ আসে, তার মানে কি পাকিস্তান তো 10টা পারমাণবিক আমার দেশেও নিয়ে আসতে পারে। বাংলাদেশ যদি বলে যে তোমার তো অনেকগুলো পারমাণবিক আছে, তুমি 20টা আমার দেশে বসাও, ঢাকাতে 10টা বসাও, চিটাগং, ফেনী বা রংপুর এই পয়েন্টে কয়েকটা বসাও, তোমরাই নিরাপত্তা দিবে, আমরা তোমাদের অর্থ দেব। তো তোমরা যখনই বাংলাদেশে 10-20টা নিউক্লিয়ার বসে পড়বে, ভারত আর অ্যাডভেঞ্চার করবে না। মনে রাখবেন, নিউক্লিয়ার সমৃদ্ধ রাষ্ট্রের সাথে কোনো দেশ সহজে যুদ্ধে জড়াতে চায় না। যেমন পাকিস্তান এবং ভারত, তারা বুনিয়ানো মারসুস যেটা হয়েছিল কয়েকদিন, মাত্র 3-4 দিনের যুদ্ধ থেমে গেছে। আজকে ইরানের যদি নিউক্লিয়ার থাকতো যুদ্ধটা লম্বা হতো না, থেমে যেত, কারণ ইরানের কাছে নিউক্লিয়ার নেই। এটাই হলো শত্রুর জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের সাথে একটা শক্তিশালী সামরিক
কি বলবো, জোট শুধু নয়, চুক্তিতে আসতে হবে। কারণ ভারতকে যাই বলেন না কেন, ভারত পাকিস্তানকে বাঘের মতো ডরায়। তারা যতগুলি ফ্রন্টে যুদ্ধ করছে, তাদের গণমাধ্যম বাদ দেন, তাদের সিনেমা বাদ দেন, মূলত কারা জিতছে আপনারা আমরা কম বেশি জানি। তাদের সিনেমায় তারা পাকিস্তানকে দোলে মুচড়ে ভাঁজ করে ফেলে। মানে একজন হিরো পুরো কয়েক হাজার লোক মেরে ফেলে, অদৃশ্য শক্তি এসে যায় তাদের মধ্যে। বাস্তবে আমরা বুনিয়ার মার্সে দেখছি কি ধোলাইটা খাইছে পাকিস্তানের হাতে তারা। সো আমাদেরকে যারা এখন ৭১-এর ইস্যুতে বিভাজিত করবে, এরা হলো সব ভারতীয় চর, এরা হলো বাংলাদেশের বিরোধী শক্তি, এরা হলো ভারতীয় রাজাকার। এরা চায় যেন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না হয়, সেটা অর্থনৈতিকভাবে, সেটা সামরিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে। তাই প্রথম আলো, ডেইলি স্টারদের মতো গংরা, বাংলাদেশে ভারতীয় অর্থায়নে চলা সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবীরা, ফিফথ কলামের লোকেরা দেখবেন তারেক রহমানকে দিল্লি পাঠানোর জন্য খুব চেষ্টা করছে, তাদের গণমাধ্যম দিয়ে, বক্তব্য দিয়ে এই মুহূর্তে যাওয়া উচিত, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের বোঝাচ্ছে। তারেক রহমান তাদের বুদ্ধিতে গিয়ে ওখানে ব্ল্যাকমেইলের শিকার হয়ে যায়। তো আমরা একটা কথা বলবো, ২৪শে আন্দোলনের পর বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক করবে অনেক হিসেব নিকেশ করে। অবশ্যই আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চাই, একটা বৃহৎ রাষ্ট্র বলে না। ভারতের সাথে আমাদের অনেক সম্পর্ক, অনেক কিছুর কালচারের মিল আছে, অনেক কিছু আছে। ভারত আমাদের বন্ধু হবে তখনই যখন দুই পক্ষ সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে, শাসন আর শোষণ নয়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।